ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, শরতের এই সুন্দর দিনটিতে আমাদের দেখা হতে পারত মুখোমুখি, কিন্তু বিশ্বজুড়ে কোভিড-19 প্রাদুর্ভাবে আমরা সবাই আজ একটি অস্থির সময় যাপন করছি, একটা স্থবির সময় যাপন করছি, যে কারণে আমাদের স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, চলছে বিশেষ অনলাইন ক্লাস কার্যক্রম। এই অনলাইন ক্লাসের সুবাদে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে আমি রয়েছি। আমি কথা বলবো তোমাদের সাথে যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে, যার বিষয় কোড 121। আর এই বিষয়টির বিষয় শিক্ষক হিসাবে তোমাদের সাথে আছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সুবিস্তৃত ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হতো, সেই সুযোগটি আমরা আজ হারিয়েছি। তবে আশা করছি খুব শীঘ্রই পরম করুণাময়ের অশেষ কৃপায় আমরা আবারও একত্রিত হব। আমরা তোমাদের সাথে মুখোমুখি লাইভ ক্লাসগুলোতে অংশ নিতে পারবো, যেখানে তোমাদের সাথে আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়তো আমাদের বিষয় সংক্রান্ত ধারণাগুলো অনেক বেশি স্পষ্ট হবে। তারপরও উদ্ভূত পরিস্থিতিতে নিউ নর্মাল এই বিশ্ব ব্যবস্থায় আমরা বিশেষ অনলাইন ক্লাস গ্রহণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এরই আওতায় যুক্তিবিদ্যা বিষয়টি কি সেই সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকে যে যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে কথা বলবো আমরা, তার সাথে পূর্ব পরিচিত খুব একটা নও। হয়তো নামটি শুনে থাকবে, কিন্তু যেহেতু যুক্তিবিদ্যা নামে কোনো কোর্স তোমাদের মাধ্যমিক পর্যায়ে ছিল না, এ কারণে যুক্তিবিদ্যা কি বা কেন এই যুক্তিবিদ্যা পাঠ, এই যুক্তিবিদ্যায় আসলে আমাদের লাভ কতটুকু হয়, আমাদের পড়াশোনার ক্ষেত্রে যুক্তিবিদ্যা কতটুকু সহায়ক বা আসলেই সহায়ক কিনা, এই বিষয়গুলো নিয়ে নানা রকম প্রশ্ন আমাদের মাথায় রয়েছে। এই বিষয়গুলোকে অনেক বেশি স্পষ্ট করার জন্যই আজকে আমরা কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা শব্দটির মাঝেই আমরা যুক্তি কথাটি পাই। যুক্তি এই শব্দটি আমাদের কাছে কিন্তু খুব বেশি নতুন না, তাই নয় কি? যুক্তি বলতে আসলে আমরা কি বুঝি? যুক্তি বলতে আমরা বুঝি নিজের বুদ্ধি বা মেধা দিয়ে উদ্ভূত কোনো সমস্যা বা উদ্ভূত কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার সক্ষমতা। তাহলে এই যে যুক্তি, এই যুক্তির সাথে বুদ্ধির বিষয়টি খুব বেশি জড়িত। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু বুদ্ধিবৃত্তি দেখা যায় না। মানুষকে বলা হয়ে থাকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যেহেতু মানুষের মধ্যে এই বুদ্ধিবৃত্তি নামক একটি বাড়তি গুণাবলী রয়েছে, এই বুদ্ধিবৃত্তির জন্যই মানুষ কিন্তু তার প্রত্যেকটি কাজে বা যে কোনো সমস্যায় এই বুদ্ধিকে প্রয়োগের একটা প্রচেষ্টা চালায়। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার একটি ফলাফলই হচ্ছে যুক্তি। আজকে আমরা যুক্তিবিদ্যা পড়ব বা যুক্তিবিদ্যা আমরা আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয় হিসাবে নিয়েছি, এ কারণে যুক্তি দিচ্ছি বা যুক্তি জানছি তা কিন্তু নয়। অনেকেই হয়তো এই ধারণাটি পোষণ করে থাকে, আমি তো কোনদিন যুক্তি, তাই বলি কি আমি যুক্তি দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই আপনি পারেন, কিন্তু তারপরও যুক্তিবিদ্যা পাঠ কেন প্রয়োজন? যুক্তিবিদ্যা পাঠ এই কারণে প্রয়োজন যে যুক্তিবিদ্যা পাঠের ফলে আমাদের কিছু ভ্রান্ত ধারণা, যেগুলোকে আমরা আসলে যুক্তি বলে মনে করি, সেই সম্বন্ধে একটি স্পষ্ট দৃষ্টি খুলে যায়। আমরা বুঝতে পারি
যে অনেক অযৌক্তিক বিষয় ছিল বা অনেক অযৌক্তিক বিষয় আছে যেগুলোকে আমার এই যুক্তিবিদ্যার জ্ঞানটি না থাকলে আমি হয়তো যুক্তি বা যৌক্তিক বলেই ধরে নিতাম। তাহলে যুক্তিবিদ্যা কি করছে? যুক্তিবিদ্যা আমাদের কিছু নিয়ম জানাচ্ছে, চিন্তার নিয়ম। যুক্তিবিদ্যা আমাদেরকে বৌদ্ধিক নিয়মগুলোকে, যৌক্তিক নিয়মগুলোকে কিভাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বা জ্ঞানের জগতে ব্যবহার করতে পারি সে বিষয়ে জানাচ্ছে। এই মোটামুটি যুক্তিবিদ্যার প্রাথমিক চিন্তা চেতনা বা যুক্তিবিদ্যার একটি প্রাথমিক ধারণা। তাহলে আজকে আমরা যুক্তিবিদ্যা বিষয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জানার জন্য প্রথমেই চলো জেনে নিই আমাদের এই যুক্তিবিদ্যার বিষয়ের যে পাঠ্যক্রম রয়েছে প্রথম পত্রে সে সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বুক লিস্ট যখন পেয়েছো তখন যুক্তিবিদ্যা বিষয়টির কিছু বইয়ের নাম জেনেছো। তোমরা সেই বইগুলো যত দ্রুত সম্ভব সংগ্রহ করবে এবং সে অনুপাতে তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও। সেই সাথে আমাদের যে অনলাইন ক্লাসগুলো রয়েছে বা যে অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা তোমাদের জন্য নিয়ে থাকবো, সে অনলাইন ক্লাসগুলোর সাথেই থাকো। আশা করছি তোমাদের এই যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণাগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা যুক্তিবিদ্যার সিলেবাস বা পাঠ্যক্রম পরিচিতি দিয়েছি। যুক্তিবিদ্যা প্রথম পত্র অর্থাৎ যার কোড নম্বর 121, তোমাদের এই বিষয়টিতে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে যুক্তিবিদ্যা পরিচিতি, দ্বিতীয় অধ্যায়ে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান, চতুর্থ অধ্যায়ে বিধেয়, পঞ্চম অধ্যায়ে অনুমান, ষষ্ঠ অধ্যায়ে অবরোহ অনুমান, সপ্তম অধ্যায়ে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি এবং অষ্টম অধ্যায়ে রয়েছে প্রতীকী যুক্তিবিদ্যা। তোমাদের এই 8টি অধ্যায়কে আমরা 5টি অংশে বিভক্ত করেছি তোমাদের পড়াশোনার স্বার্থে, বা আরো যদি স্পষ্টভাবে বলি তোমাদের পরীক্ষা গ্রহণের স্বার্থে। এবার চলো এই 5টি অংশ সম্বন্ধে একটু জেনে নেওয়া যায়। আমরা তোমাদের পাঠ্যসূচির যে বিন্যাসটি করেছি তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম অংশে রয়েছে অধ্যায় 1, 2 সম্পূর্ণ এবং অধ্যায় 3-এর শব্দের শ্রেণী বিভাগ এই অংশটি পর্যন্ত। অর্থাৎ অধ্যায় 1 এবং 2 সম্পূর্ণ থাকলে অধ্যায় 3 কিন্তু তোমাদের সম্পূর্ণ পড়তে হচ্ছে না প্রথম অংশের জন্য। দ্বিতীয় অংশে অধ্যায় 3-এর ব্যক্তর্থ থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পুরোটা তৃতীয় অধ্যায়ের সাথে যোগ হচ্ছে সম্পূর্ণ চতুর্থ অধ্যায়। সিলেবাসের যে তৃতীয় খণ্ডটি আমরা করেছি সেখানে আমরা অধ্যায় 5-এর সম্পূর্ণ এবং অধ্যায় 6-এর আবর্তিত প্রতিবর্তন পর্যন্ত অংশটিকে অন্তর্ভুক্ত করেছি। সিলেবাসের চতুর্থ অংশে আমরা অধ্যায় 6-এর মাধ্যম অনুমান থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং অধ্যায় 7-এর একদম প্রথম থেকে আরোহের কূটাভাস পর্যন্ত অংশটিকে অন্তর্ভুক্ত করেছি। আমাদের সিলেবাসের যে পঞ্চম অংশ রয়েছে সেখানে আমরা অধ্যায় 7-এর কার্যকারণ নীতি থেকে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করেছি। এর সাথে যুক্ত করেছি সম্পূর্ণ অষ্টম অধ্যায়টিকে। আশা করছি তোমরা খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি ধারণা পেয়ে যাবে বা তোমাদের একটি লিখিত কাগজ বা লিখিত কোনো ডকুমেন্ট তোমাদের দেয়া হবে। তারপরও তোমরা তোমাদের সুবিধার্থে এই পাঠ্যসূচি বিন্যাসটি লিখে নিতে পারো এখনই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যুক্তিবিদ্যার প্রথম ক্লাস যেহেতু, তাই পাঠ্যসূচি এবং পাঠ্যসূচি যে বিন্যাস তোমাদের 5টি অংশে করা হয়েছে সে সম্বন্ধে কিছুটা ধারণা দিলাম। এবার চলো চলে যাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা পরিচিতি ও এর উদ্ভবের ইতিহাস, ইন্ট্রোডাকশন অ্যান্ড অরিজিন অফ লজিক।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যা পরিচিতি আমরা কিছু বুলেট পয়েন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। জ্ঞানের যে শাখা অনুমানের ভুলকে দূর করে সত্য অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাই যুক্তিবিদ্যা। এই বিষয়টি একটু আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, এবং তোমরা বিগত 10টি বছর তোমাদের স্কুল জীবনে জ্ঞানের বিভিন্ন শাখা সম্বন্ধে প্রাথমিক বা বিস্তারিত অনেক কিছুই জানতে পেরেছো। জ্ঞানের বিভিন্ন শাখার মতোই যুক্তিবিদ্যাও একটি স্বতন্ত্র শাখা। এর কাজ হচ্ছে আমাদের যে অনুমান, সেই অনুমানের ভুলটিকে পরিহার করে সত্য দিকে পরিচালিত করা। অনুমান কিন্তু জ্ঞান অর্জনের একটি উপায়। অনুমান কি? অনুমান হচ্ছে এমন একটি ধারণা যা আমাদের দেখা থেকে অদেখার সম্পর্কে জানার আগ্রহী করে তোলে। যেমন ধরো, আমি যদি সকালে ঘুম থেকে উঠে দেখি যে রাস্তাটা ভেজা, তখন আমি স্বভাবতই কি অনুমান করব? আমি ধরে নিব রাতে হয়তো বৃষ্টি হয়েছিল, এ কারণে রাস্তাটা ভেজা। কারণ আমি জানি, আমার যে পূর্ব জ্ঞান আছে সেখান থেকে আমি জানতে পেরেছি বৃষ্টি পড়লে মাটি ভিজে যায়। আমি কিন্তু বৃষ্টি পড়তে দেখিনি বা শুনিনি, আমি শুধু সকালে উঠে এর ফলাফলটি দেখেছি, আমি দেখেছি রাস্তাটা ভেজা। এই যে আমি ভেজা রাস্তাটা দেখে অনুমান করলাম বা ভেজা রাস্তাটা থেকে ধারণা করলাম রাতে বৃষ্টি হয়েছিল বা রাতে বৃষ্টি হতে পারে, তাই হচ্ছে অনুমান। এই অনুমান প্রক্রিয়া সম্পূর্ণ ধারণা ভিত্তিক, তাই এটি সবসময় সত্য নাও হতে পারে। হয়তো আমি ধারণা করেছি রাস্তাটি ভিজেছে বৃষ্টি হয়ে, কিন্তু এমনও তো হতে পারে রাতে বৃষ্টি হয়নি, সকালবেলায় কোনো একটি গাড়ি দিয়ে কেউ পানি ফেলে গেছে রাস্তায়, এ কারণে রাস্তাটি ভেজা। তাহলে কি দেখা যাচ্ছে? অনুমান প্রক্রিয়ায় সত্য মিথ্যার একটি ধারণা সবসময় যুক্ত থাকে। আমাদের অনুমানটি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। অনুমানের ক্ষেত্রে আমরা কিভাবে মিথ্যাকে বর্জন করে সত্যতার দিকে এগোতে পারি, তাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অর্থাৎ যুক্তিবিদ্যা কোন বিষয়টি নিয়ে আলোচনা করছে বা কোন বিষয়টি যুক্তিবিদ্যার লক্ষ্য? যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে অনুমানকে সত্য করা, সত্যের আদর্শে সঠিক অনুমানের মাধ্যমে জ্ঞান অর্জন করাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। আমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাই মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এ কারণে মানুষ সঠিক সত্য লাভ করতে যুক্তির আশ্রয় নেয়। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম মানুষের মধ্যে একটি বাড়তি গুণ রয়েছে, সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। মানুষ কিন্তু আর 10টা জীবের মতো জীব নয়। অন্য জীবগুলোর মতোই মানুষের মধ্যে জীবত্বের কিছু গুণ রয়েছে, অর্থাৎ তার ক্ষুধা পায়, তার তৃষ্ণা পায়, তার ঘুম পায়, মানুষ বংশবৃদ্ধি করে। এই ব্যাপারগুলো নিতান্তই জৈবিক ব্যাপার, কিন্তু তার সাথে অতিরিক্ত আরেকটি বিষয় মানুষের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি এই গুণটির জন্যই মানুষ চিন্তা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে বৌদ্ধিকভাবে। মানুষ এই বুদ্ধিবৃত্তি গুণটির জন্যই যুক্তি দিয়ে চিন্তা করতে চায়, অযৌক্তিকতাকে পরিহার করতে চায়। রাতে আমি বৃষ্টি পড়তে দেখি বা শুনিনি, আমি ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখলাম রাস্তাটি ভেজা। আমি যদি মনে করি আলিফ লায়লার কোনো দৈত্য এসে পানি ঢেলে রাস্তাটি ভিজিয়ে রেখেছে, তাহলে কি এটি আমার বুদ্ধির প্রকাশ হবে? নিশ্চয়ই না। তাহলে আমাকে কিভাবে চিন্তা করতে হবে? আমাকে চিন্তা করতে হবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, যেহেতু আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে কি দেখা যাচ্ছে? মানুষের বুদ্ধিবৃত্তি মানুষকে যুক্তির দিকে এগিয়ে দেয়, এবং বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ যৌক্তিক প্রাণী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখো, মানুষের কৌতূহলী মন থেকে যুক্তিবিদ্যার আরম্ভ। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য।
আমরা মানুষ, আমরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমরা শুধু খেয়ে পরে বেঁচে থাকাকেই প্রকৃত সুখ মনে করি না। আমি জানতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই, আমি অজানাকে আবিষ্কার করতে চাই। এই যে আমাকে অজানাকে জানার একটি অদম্য আকাঙ্ক্ষা আমাকে তাড়িত করে, এই অদম্য আকাঙ্ক্ষার নামই হচ্ছে কৌতূহল। কৌতূহল আছে বলেই আমি জানার যে ইচ্ছাটি আমার মধ্যে পোষণ করি, তা থেকেই আমি যুক্তির আশ্রয় নেই, আমি অযৌক্তিকতাকে পরিহার করি এবং আমি চাই আমি যে অনুমানটি করছি, আমি অজানার সম্বন্ধে যে ধারণাটি করছি তা যেন সত্য হয়। তাহলে কি দেখা যাচ্ছে, আমি চিন্তা করছি যুক্তি দিয়ে এবং তা অবশ্যই সত্যের দিকে পরিচালিত করার চেষ্টা করছি। অর্থাৎ যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য অর্জন, মিথ্যা বর্জন। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার মূল যে উপজীব্য বিষয় যুক্তি, সে সম্বন্ধে আমরা কিছুটা জানার চেষ্টা করলাম। তাহলে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হিসাবে আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি সত্যতাকে অর্জন আর মিথ্যাকে বর্জনই যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য সত্য আহরণ করা, অনুমানের ভ্রান্তিগুলোকে দূর করা এবং সেই লক্ষ্যে যুক্তিবিদ্যা তার সকল কার্যক্রম পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার এই প্রাথমিক পরিচিতি থেকে আমরা এবার চলো দেখে নিই যুক্তিবিদ্যা কিভাবে বিকশিত হলো, যুক্তিবিদ্যার জন্ম ইতিহাসটি আসলে কি, বা একদম হাঁটি হাঁটি পায়ে যুক্তিবিদ্যা কিভাবে শুরু থেকে আজকের অবস্থানে উত্তীর্ণ হলো। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ মনীষী অ্যারিস্টটলের ছবি। তিনি যুক্তিবিদ্যার জনক হিসাবে খ্যাত। তিনি একজন গ্রিক দার্শনিক। তার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 384 অব্দ থেকে 322 অব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার জনক আমরা বলছি অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলের আগেও গ্রিস দেশে অনেক বড় বড় চিন্তাবিদরা ছিলেন, বা আমাদের এই প্রাচ্য দেশীয় বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক চিন্তাবিদের আবির্ভাব হয়েছিল। কিন্তু তারপরেও অ্যারিস্টটলকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয় সে বিষয়টি একটু বলার অপেক্ষা রাখে। অ্যারিস্টটল এমন একজন ব্যক্তিত্ব যিনি যৌক্তিক চিন্তাগুলোকে একটি আকারগত উপায়ে আলোচনা করেছিলেন। যেহেতু তিনি সর্বপ্রথম যুক্তিকে আকারগত একটি জ্ঞানের অবস্থানে দাঁড় করান, এ কারণেই যুক্তিবিদ্যার জনক হিসাবে আমরা অ্যারিস্টটলের নামটি জানি। প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করো তো, এমন কি কোনো জ্ঞান বিজ্ঞান আছে যেখানে যুক্তি নেই? অযৌক্তিক কোনো ধারণাকে কি আমরা জ্ঞানের শাখা বলে নিতে পারি? কখনোই না। আমরা জ্ঞানের যে শাখার কথাই বলি না কেন, তাতে অবশ্যই আমরা যুক্তি থাকতেই হবে, এই বিষয়টিকে পূর্ব ধারণা হিসাবে নিয়ে নিই। আমরা জানি H2O H2O মানে হচ্ছে পানি। এই বিষয়টিকে আমি যদি বলি H4O সমান পানি, তাহলে কি হবে? হবে না। কেন হবে? কারণ বিষয়টি অযৌক্তিক। আমি জানি H2O পানি, এই বিষয়টি হচ্ছে যৌক্তিক। ঠিক তেমনি ভাবে আমরা জ্ঞানের যে শাখাটির কথাই বলি না কেন, যাই বলি না কেন, অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে আমার যুক্তির অবস্থানটি না থাকলে জ্ঞানের কোনো শাখায় পরিপূর্ণতা পায় না, বা জ্ঞানের কোনো শাখায় সঠিক বা শুদ্ধ শাখা হিসাবে পরিস্ফুট হয় না। এই যে এই বিষয়গুলো, অর্থাৎ জ্ঞানের বিভিন্ন শাখায় যুক্তির যে অবস্থান, সেটি কিন্তু একদম শুরু থেকেই ছিল। এই যে শুরু থেকেই জ্ঞানের বিভিন্ন শাখায় যুক্তির অবস্থান, সেখান থেকে যুক্তিকে একটি আলাদা বা স্বতন্ত্র শাখা হিসাবে, জ্ঞানের একটি মৌলিক শাখা হিসাবে প্রতিষ্ঠিত করার যে ভূমিকাটি, সেটি পালন করেছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। সে কারণে অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে যুক্তিবিদ্যার জনক বা ফাদার অফ লজিক। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা জ্ঞানের এমন একটি শাখা যাকে আমরা জ্ঞানের মহাশাখা দর্শনের অন্তর্ভুক্ত করে থাকি। দর্শনের বিভিন্ন শাখার মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা হচ্ছে মূল্যবিদ্যা বা এক্সিওলজি। এই যে মূল্যবিদ্যা,
মূল্যবিদ্যার মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে যুক্তিবিদ্যা। মূল্যবিদ্যা কি করে? দর্শনের যে শাখাটি মানুষের আচার আচরণ, কথাবার্তা, চিন্তার উচিত অনুচিত, ভালো মন্দ, সত্য মিথ্যার মূল্যায়ন করে, তাই হচ্ছে মূল্যবিদ্যা। তারই অংশ হিসাবে যুক্তিবিদ্যা সত্যের আদর্শের আলোকে আমাদের চিন্তার মূল্যায়ন করে থাকে। তাহলে কি দেখা যাচ্ছে? দর্শনের অঙ্গীভূত শাখা হিসাবে যুক্তিবিদ্যার ভূমিকা বা যুক্তিবিদ্যার অবস্থান কিন্তু নতুন নয়। বলা যায় দর্শনের ইতিহাস এবং যুক্তিবিদ্যার ইতিহাস একদম সমসাময়িকভাবে শুরু হয়েছে। খুব সহজভাবেই চিন্তা করো, মানুষ যখন থেকে ভাবতে শিখলো, মানুষ যখন থেকে জ্ঞান অর্জন করতে শিখলো, তখনই কিন্তু সে তার ধারণার মধ্যে, সে তার জ্ঞানের মধ্যে যুক্তিকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। তাহলে যুক্তির ইতিহাস কিন্তু খুব বেশি নতুন ইতিহাস নয়। যুক্তিবিদ্যার ইতিহাসও মানুষের মতোই প্রাচীন, মানুষের চিন্তার মতোই প্রাচীন। তারপরেও একাডেমিক আলোচনার স্বার্থে আমরা যুক্তিবিদ্যার ইতিহাসকে আলোচনার সুবিধার জন্য 4টি যুগে ভাগ করে একে আলোচনা করে থাকি। প্রথমত প্রাথমিক বা প্রাচীন যুগ, দ্বিতীয়ত মধ্যযুগ, তৃতীয়ত আধুনিক যুগ এবং চতুর্থত সমকালীন যুগ। তোমাদের পাঠ্যক্রমের আলোচনার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা স্ক্রিনে এই বিষয়গুলোকে উপস্থাপন করছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার যে প্রাচীন যুগের আলোচনা, সেই সম্বন্ধে উইকিপিডিয়াতে বলা হয়েছে, formal logics developed in ancient times in India, China and Greece. Greek methods, particularly Aristotelian logic or term logic, as found in the Organon, found wide application and acceptance in Western science and mathematics for millennia. লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন যুগের যে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যার যে প্রাচীন যুগের আলোচনা, সেটি কিন্তু শুধুমাত্র অ্যারিস্টটলের গ্রিসেই আমরা দেখি না, বরঞ্চ ভারত উপমহাদেশে, এমনকি দূরপ্রাচ্যের চীনেও যুক্তিবিদ্যার শুরু হয়েছিল সেই প্রাচীনকালে। আমরা আমাদের অঞ্চলের জ্ঞানের ইতিহাসকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে এই অঞ্চলেও তর্কশাস্ত্র বা ন্যায়শাস্ত্র হিসাবে প্রাচীন যুগেই যুক্তিবিদ্যার আলোচনা শুরু হয়েছিল। এমনকি প্রাচীন ভারতীয় যে দার্শনিক গোষ্ঠীগুলো রয়েছে, তাদের মধ্যে ন্যায় গোষ্ঠী নামে একটি যুক্তিবাদী গোষ্ঠীর আবির্ভাব হয়েছিল, কিন্তু অনেক অনেক বছর পূর্বে প্রাচীন ভারতে। সে সময়কার বিখ্যাত যুক্তিবিদ ছিলেন পতঞ্জলি, পাণিনি প্রমুখেরা। তবে চৈনিক বা ভারতীয় এই যে প্রাচীন যুগের আলোচনা বা চৈনিক বা ভারতীয় প্রাচীন যুগের যৌক্তিক যে বিকাশ, তার খুব একটা লিখিত ইতিহাস আমরা পাই না বলে আমরা গ্রিস দেশে বা গ্রিক দার্শনিকদের মাধ্যমে যুক্তিবিদ্যার যে বিকাশ ঘটেছিল তাকেই স্ট্যান্ডার্ড ধরে নিই। আমরা সেখানে দেখতে পেয়েছি যে মূলত অ্যারিস্টটলিয়ান লজিক বা অ্যারিস্টটলের হাত ধরেই যুক্তিবিদ্যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অ্যারিস্টটল তার অর্গানন নামক গ্রন্থে যুক্তিবিদ্যাকে একটি আকারগত বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তিবিদ্যার জনকের খ্যাতি লাভ করেছিলেন। তার অর্গাননে তিনি যুক্তিবিদ্যার যে আকারগত রূপটিকে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, তা কিন্তু বহু বছর, এমনকি সহস্র যুগ ধরে, সহস্র বছর অবধি আমাদের সমগ্র চিন্তা জগৎকে ভাবিত করেছে এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের দর্শন, বিজ্ঞান বা গাণিতিক আলোচনায় অ্যারিস্টটলের অর্গাননে আলোচিত যুক্তিবিদ্যা। এই কারণে কিন্তু
আমরা অ্যারিস্টটলকে ধরে নিচ্ছি যুক্তিবিদ্যার জনক। প্রাচীন যুগে অ্যারিস্টটলের সহানুমানের ধারণা থেকে যুক্তিবিদ্যার আকারগত যাত্রা শুরু হয়। তবে অ্যারিস্টটলের আগেও বিভিন্ন দার্শনিক গোষ্ঠী বা একক দার্শনিক ব্যক্তিবর্গ কিন্তু যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলেন। আমরা দেখতে পেয়েছি অ্যারিস্টটলের গুরু প্লেটো তার গুরু সক্রেটিসের দ্বান্দ্বিক যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। তোমরা নিশ্চয়ই গ্রিক দর্শনের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তাদের নাম শুনেছ। তারপরেও তোমাদের একটি ধারাবাহিকতার কথা আমি মনে করিয়ে দিতে চাই বা একটু বলতে চাই। তোমরা এখনকার মেধাবী শিক্ষার্থী, তোমাদের হাতেই রয়েছে অন্তর্জাল বা ইন্টারনেট, তোমরা ইচ্ছা করলে সেটা ঝালিয়ে নিতে পারো। গ্রিক দর্শনের যে ধারা রয়েছে সেখানে যে প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে সক্রেটিসকে অন্যতম একজন ব্যক্তিত্ব ধরা হয়। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল এবং মহাবীর আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটলের শিক্ষার্থী বা অ্যারিস্টটলের ছাত্র। তাহলে দেখো, অ্যারিস্টটলই কিন্তু প্রথম ব্যক্তি বলে আমরা যদিও বলছি যে তিনি যুক্তিবিদ্যাকে একটি আকারগত অবস্থান দাঁড় করিয়েছিলেন, তারও পূর্বে কিন্তু তার শিক্ষকের শিক্ষক বা তার গুরুর গুরু সক্রেটিস যুক্তিবিদ্যার একটি পদ্ধতিকে দাঁড় করান, যাকে দ্বান্দ্বিক পদ্ধতি বলা হয়ে থাকে। দ্বান্দ্বিক পদ্ধতিতে কেমন ছিল যুক্তিবিদ্যা? সেখানে সক্রেটিস হয়তো কোনো একটি ধারণা সম্পর্কে প্রশ্ন রাখতেন, সেই প্রশ্ন যে উত্তর করত সেই উত্তরটিকে খণ্ডনের মাধ্যমে বা যৌক্তিক একটি প্রক্রিয়াকে দাঁড় করানোর চেষ্টা করতেন সক্রেটিস। অর্থাৎ পারস্পরিক আলোচনার দ্বন্দ্ব থেকে যুক্তিটা বের হয়ে আসতো, তাই এই পদ্ধতির নাম দ্বান্দ্বিক পদ্ধতি। কিন্তু অ্যারিস্টটলের পূর্বে সক্রেটিস বা প্লেটো কেউই এই পদ্ধতিগুলো নিয়ে বা এই যুক্তির ধারাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক আলোচনা করেননি বা যুক্তিবিদ্যাকে একটি পৃথক বিজ্ঞান হিসেবে দেখানোর চেষ্টা করেননি। সে কারণেই অ্যারিস্টটলের গুরুত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রাচীন যুগে অর্থাৎ প্রাচীন গ্রিক বা ভারতীয় দর্শনের যে যুক্তিবিদ্যার বিকাশ যুক্তি দেখা যায়, সেখানে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে গ্রিক দর্শনের যুক্তিবিদ্যার যে শাখাটি সেটিকেই তো প্রাচীন যুগের মূল শাখা হিসেবে আমরা ধরে নিচ্ছি। সেখানে দেখা গেছে যুক্তিবিদ্যার ধারণাটি বিকশিত হয়েছিল অ্যারিস্টটলের সহানুমানের ধারণা থেকে। তোমরা আগামীতে বিভিন্ন ক্লাসে সহানুমান সম্বন্ধে ধারণা পেয়ে থাকবে। সহানুমান হচ্ছে এমন একটি অনুমান পদ্ধতি যেখানে আমরা মূলত তিনটি বাক্য দিয়ে একটি অনুমানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। অর্থাৎ একটি সিদ্ধান্তের সাপোর্টে আমি দুটি বাক্য বললে সেটিকেই অনুমান বা অনুমানের সহানুমান পর্যায়ে বলা হয়ে থাকবে। ধরা যাক আমি বলছি মানুষ হয় মরণশীল, ক হয় একজন মানুষ, সুতরাং ক হয় মরণশীল। সুতরাং ক হয় মরণশীল, এটি হচ্ছে আমার সিদ্ধান্ত। ক হয়তো আমার সামনে জীবিত, আমি কিন্তু জানি না ক আসলে মারা যাবে কিনা, এটি আমার অদেখা। কিন্তু আমি আমার যে পূর্ব ধারণা আছে মানুষ মরণশীল, ক একজন মানুষ, তার ভিত্তিতে অনুমান করে নিচ্ছি, সুতরাং ক হয় মরণশীল। এই যে তিনটি বাক্য পরপর সাজিয়ে একটি যুক্তি উপস্থাপন করলাম তাকে বলা হচ্ছে সহানুমান। মূলত অ্যারিস্টটল এই সহানুমানের একটি আকারগত রূপ আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং এই সহানুমানকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি পদ, সংযোজক, যুক্তিবাক্য, বিধেয়ক, সংজ্ঞা, সহানুমানের সংস্থান, মূর্তি, এই বিষয়গুলোর অবতারণা করেছিলেন সেই প্রাচীন যুগে। তাই প্রাচীন যুগের যুক্তিবিদ্যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আলোচিত হয়েছিল। প্রাচীন যুগে যুক্তিবিদ্যার উল্লেখযোগ্য যে পদ্ধতিগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে দ্বান্দ্বিক পদ্ধতি বা সক্রেটিসের যে পদ্ধতির কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম। এছাড়াও এই যুগে অবরোহ পদ্ধতি এবং আরোহ যুক্তি পদ্ধতির একটি বিকাশ আমরা লক্ষ্য করি। অবরোহ যুক্তি হচ্ছে ছেলেরা
সেই ধরনের যুক্তি যেখানে আমি একটি সার্বিক ধারণার আলোকে বিশেষ ধারণা সম্বন্ধে অনুমান করি। ঠিক এর বিপরীত প্রক্রিয়াটি হচ্ছে আরোহ প্রক্রিয়া, যেখানে আমি খণ্ড খণ্ড কিছু সত্য ধারণার ভিত্তিতে অজানা একটি সার্বিক ধারণা সম্বন্ধে অনুমান করে থাকি। আমরা ভবিষ্যতে যখন বিভিন্ন অধ্যায়গুলো পড়ব, নিশ্চয়ই এই ব্যাপারে আমরা আরো একটু স্পষ্ট ধারণা পেয়ে থাকবো। আপাতত এতটুকুই আমরা জেনে রাখি যে প্রাচীন যুগে গান্ধিক পদ্ধতি, অবরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি এগুলো ছিল উল্লেখযোগ্য যৌক্তিক আলোচনা পদ্ধতি। এই সময়ের অর্থাৎ প্রাচীন যুগের উল্লেখযোগ্য যুক্তিবিদদের মধ্যে আমরা দেখতে পাই পিথাগোরাস, সক্রেটিস, স্টোয়িক সম্প্রদায়, ইউক্লিড, জেনো, সোফিস্ট সম্প্রদায়, মেগারীয় সম্প্রদায়, ক্রিসিপাস প্রমুখকে। অর্থাৎ অ্যারিস্টটলের সমসাময়িক, তার পূর্ববর্তী এবং তার পরবর্তী অনেকেও কিন্তু প্রাচীন যুগের যুক্তিবিদ্যায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার যে ধারাবাহিক ক্রমবিকাশ, সেখানে প্রাচীন যুগের পরে আমরা দেখতে পাই মধ্যযুগকে। মধ্যযুগ সম্বন্ধে উইকিপিডিয়াতে বলা হয়েছে Christian and Islamic philosophers such as Boethius died 524, Ibn Sina, Avicenna died 1037, and William Ockham died 1347, further developed Aristotle's logic in the Middle Ages, reaching a high point in the mid-14th century, the Jin Buridan. অর্থাৎ মধ্যযুগে সমগ্র বিশ্বব্যাপী ধর্মের একটি আবহ কিন্তু বিকশিত হয়। এই সময় যেমন খ্রিস্ট ধর্মের বিকাশ আমরা লক্ষ্য করি পাশ্চাত্য দেশগুলোতে, একইভাবে প্রাচ্যের একটি বড় অংশ জুড়ে, এমনকি পুরো বিশ্বের একটা বড় অংশ জুড়েই আমরা ইসলামিক যে ভাবধারা বা ইসলাম ধর্মের একটি বিকাশ লক্ষ্য করি। এই সময়ে যুক্তি মূলত ছিল, বা এই সময়ের যুক্তিবিদ্যা মূলত ধর্ম প্রভাবিত যুক্তিবিদ্যা অনেকটাই আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যাজকীয় সম্প্রদায়, খ্রিস্ট ধর্মের যারা যাজক ছিলেন তারা, এবং মুসলিম চিন্তাবিদদের মধ্য দিয়ে কিন্তু এই যুগে যুক্তিবিদ্যার বিকাশ ঘটেছিল। এই সময় যুক্তিবিদ্যা বলতে স্কলাস্টিক যুক্তিবিদ্যাকে বোঝানো হয়। সেই সাথে অ্যারিস্টটল প্রভাবিত মুসলিম দার্শনিকদের অবদানও এই সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ অ্যারিস্টটলের যে গ্রিক দর্শনের আলোচনা বা গ্রিক দার্শনিক হিসেবে অ্যারিস্টটলের যে চিন্তা ভাবনা, তা কিন্তু মধ্যযুগকেও অনেকাংশে প্রভাবিত করেছিল। আমরা মধ্যযুগে একজন বড় ধরনের মুসলিম দার্শনিককে পাই, যাকে বলা হয়েছে আল ফারাবি। আল ফারাবিকে মুসলিম অ্যারিস্টটল বা দ্বিতীয় শিক্ষক বলা হয়ে থাকে। কেন দ্বিতীয় শিক্ষক বলা হয়ে থাকে? কারণ হচ্ছে যুক্তিবিদ্যার গতিধারায় অ্যারিস্টটল প্রথম শিক্ষক, তার পরবর্তীতে তাকে অনুসরণ করে যুক্তিবিদ্যার সবচাইতে বড় বিকাশটা ঘটেছিল আল ফারাবির হাত ধরে। এই কারণে তাকে আরবীয় অ্যারিস্টটল বা দ্বিতীয় শিক্ষক বলা হয়ে থাকে। আল ফারাবির ধ্যান ধারণার সাথে আমরা অনেক মুসলিম দার্শনিকদের ধ্যান ধারণার কিছুটা পার্থক্য দেখলেও তারা সবাই মূলত অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যাকে পক্ষে বা বিপক্ষে আলোচনা করেই বিকাশ লাভ করেছিলেন। এছাড়াও স্কলাস্টিক বা খ্রিস্ট যাজকীয় যে যুক্তিবিদ্যা, সেখানেও কিন্তু আমরা ধর্ম এবং অ্যারিস্টটলের মধ্যকার বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের উপস্থাপন লক্ষ্য করি। মধ্যযুগের একজন উল্লেখযোগ্য দার্শনিক জিন বুরিডান, তিনি মূলত চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে লজিকের ক্ষেত্রে বা যুক্তিবিদ্যার ক্ষেত্রে বেশ ভালো একটি অবদান রেখেছিলেন।
এছাড়াও এই সময় উল্লেখযোগ্য যে দার্শনিকদের আমরা দেখতে পাই তাদের মধ্যে হচ্ছেন ডান্সিস কোটাস, উইলিয়াম ওখাম, আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ এরা। এই যুগে অবরোহমূলক আরোহমূলক দুই ধরনের ধারাই আমরা লক্ষ্য করি, তবে মূলত অবরোহমূলক যে চিন্তা চেতনা বা অবরোহমূলক যে পদ্ধতি তার প্রভাব অনেক বেশি ছিল, বা এই পদ্ধতিটির ব্যবহার দার্শনিকদের মধ্যে যুক্তিবিদদের মধ্যে অনেক বেশি লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও অনেক দার্শনিকই এই মধ্যযুগের যুক্তিবিদ্যার আলোচনায় অবরোহ এবং আরোহের মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করে। এক্ষেত্রে ইবনে রুশদের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এছাড়া জ্ঞানের উৎপত্তি, বিকাশ এসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার অবস্থান কতটুকু, বা যুক্তিবিদ্যার অবস্থান আদৌ আছে কিনা, যুক্তি কিভাবে জ্ঞানকে ব্যাখ্যা করছে, জ্ঞানের স্বরূপকে কিভাবে আমাদের সামনে স্পষ্ট করছে, তা নিয়েও মধ্যযুগের দার্শনিকরা বা মধ্যযুগের যুক্তিবিদরা আলোচনা করেছেন। এভাবেই ধীরে ধীরে মধ্যযুগেও যুক্তিবিদ্যা কিছুটা অগ্রসর হয়েছিল। তবে মধ্যযুগের অনেকটা সময় অন্ধকারাচ্ছন্ন বা জ্ঞানতাত্ত্বিক আলোচনা বন্ধ ছিল। সে সময় চার্চের প্রভাব বা খ্রিস্টান যাজকীয় প্রভাব এত বেশি ছিল, যে কারণে স্বাধীন চিন্তা অনেকটাই রুদ্ধ হয়ে যাওয়ার ফলে অন্যান্য জ্ঞান বিজ্ঞানের শাখার মধ্যেও যুক্তিবিদ্যাও অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার ধারাবাহিকতায় আমরা সর্বশেষ যা পাই তা হচ্ছে আধুনিক এবং সমকালীন যুগ। এই যুগ সম্বন্ধে উইকিপিডিয়াতে বলা হয়েছে, logic revived in the mid-19th century at the beginning of revolutionary period, when the subject developed into a rigorous and formal discipline which took as its exemplar the exact methods of proof used in mathematics, a hearkening back to the Greek tradition, the development of the modern symbolic or mathematical logic during this period by the likes of Boole, Frege, Russell, and Peano is the most significant in the 2000-year history of logic and is arguably one of the most important and remarkable events in human intellectual history. অর্থাৎ দেখা যাচ্ছে মধ্যযুগের পরে আধুনিক যুগ বা সমকালীন যুগের, অর্থাৎ আধুনিক যুগের পরে যে সমকালীন আলোচনা শুরু হয়, সেখানে কিন্তু যুক্তিবিদ্যার গণিতের একটি বড় প্রভাব আমরা লক্ষ্য করি, এবং যার শুরু হয়েছে মোটামুটি মধ্য 19 দশক থেকে বা 19 শতকের মাঝামাঝি সময় থেকে তা এখনো চলমান আছে। সেখানে আমরা যুক্তিবিদ্যার চিন্তার এমন বিকাশ দেখি যা বিগত 2000 বছরেও আমরা লক্ষ্য করিনি, এবং এখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই সময়ের বিজ্ঞানীরা, এই সময়ের গণিতজ্ঞরা। প্রিয় শিক্ষার্থীরা, এ সময় যুক্তিবিদ্যা মূলত অভিজ্ঞতামূলক বিজ্ঞানের মতো আরোহ পদ্ধতির উপর গুরুত্ব দেয়। আরোহ পদ্ধতি হচ্ছে এমন একটি অনুমান পদ্ধতি, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম আরোহ পদ্ধতি আমাদের বিশেষ বিশেষ ধারণাগুলো থেকে একটি সার্বিক ধারণা করার দিকে অগ্রসর হয়। এই যুক্তি পদ্ধতি হচ্ছে অনেকটা ব্যবহারিক জ্ঞানের উপর নির্ভরশীল বা অভিজ্ঞতামূলক জ্ঞানের উপর নির্ভরশীল। আমরা আমাদের অভিজ্ঞতায় যে ক্ষুদ্র ক্ষুদ্র সত্যতাকে দেখি, তাকে ভিত্তি করে একটি বৃহৎ সত্যতায় গমনের যে প্রক্রিয়া, তাই হচ্ছে আরোহ প্রক্রিয়া। এর ব্যাপক একটি বিকাশ আমরা লক্ষ্য করেছি আধুনিক এবং সমকালীন যুগে, ফ্রান্সিস বেকন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দার্শনিকদের বা যুক্তিবিদদের আলোচনার মধ্যে। এই আধুনিক বা সমকালীন যুগে গণিতের সাথে যুক্তিবিদ্যার সমন্বয় ঘটার একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এর ফলশ্রুতিতে গাণিতিক যুক্তিবিদ্যা এবং প্রতীকী যুক্তিবিদ্যার উদ্ভব ঘটে। তোমরা আইসিটি বা তথ্য প্রযুক্তি বলে যে বিষয়টিকে কম্পালসারি হিসাবে পড়ে এসেছো বা ভবিষ্যতে পড়বে, সেই বিষয়টি অর্থাৎ এই যে কম্পিউটার, এটিও কিন্তু
লজিকেই চলে, যুক্তিতে চলে, যুক্তির বাইরে এর কিন্তু কোনো অবস্থান নেই। অর্থাৎ বর্তমান যুগের তথ্য প্রযুক্তি পুরোটাই কিন্তু যুক্তি নির্ভর বা যুক্তিবিদ্যার জ্ঞানের উপর নির্ভর করে চলছে। তাহলে কি দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যার জ্ঞান আধুনিক বিজ্ঞান, আধুনিক গণিতকে অনেকটাই প্রভাবিত করেছে। শুধু তাই নয়, এদের উপর নির্ভর করে গাণিতিক যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তিবিদ্যার মতো নতুন নতুন শাখার উদ্ভব ঘটেছে যুক্তিবিদ্যার সমকালীন সময়ে। যুক্তিবিদ্যার এই সময়কার উল্লেখযোগ্য দার্শনিকরা হচ্ছেন ফ্রান্সিস বেকন, লাইবেনিজ, জে.এস. মিল, চার্লস পিয়ার্স, জন ভেন্স, জেভন্স, সি.এস. পার্স, সি.আই. লুইস, ফ্রেগে, রাসেল, হোয়াইটহেড, পপি প্রমুখ। তাহলে যুক্তিবিদ্যার যদি আমরা পুরো জার্নিটা লক্ষ্য করি বা পুরো উদ্ভবের ইতিহাসটা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি প্রাচীন যুগে অ্যারিস্টটল পূর্ববর্তী সময় থেকেই কিন্তু যুক্তিবিদ্যার আলোচনা কম বেশি হয়ে আসছিল। যুক্তিবিদ্যার বা যুক্তির পদ্ধতির ব্যবহার কম বেশি হয়ে আসছিল, কিন্তু অ্যারিস্টটল এসে সেগুলোকে একটি আকারগত রূপ দেন তার অর্গানন গ্রন্থের মাধ্যমে। তিনি পরবর্তীতে যুক্তিবিদ্যাকে একটি সুপ্রতিষ্ঠিত ভিত্তির উপর স্থাপন করেন, যে কারণে তাকে আমরা যুক্তিবিদ্যার জনকের মর্যাদা দিচ্ছি। গ্রিক দার্শনিকদের মধ্যে অনেকেই বা গ্রিক গণিতবিদদের মধ্যে অনেকেই যুক্তিবিদ্যাকে তাদের আলোচনায় ব্যবহার করেছেন বা যুক্তিবিদ্যার সহায়তা তারা নিয়েছেন। তাদের সেই আলোচনার গতিধারাটি মধ্যযুগে এসে স্কলাস্টিক যে দার্শনিক গোষ্ঠী দেখা যায় বা খ্রিস্টীয় বা মুসলিম যে দার্শনিক গোষ্ঠী রয়েছেন, তারাও যুক্তিবিদ্যাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। কেউ অ্যারিস্টটলের ভাবধারী হয়ে বা কেউ অ্যারিস্টটলকে বিরোধিতা করে তারা যুক্তিবিদ্যাকে এগিয়ে নিয়ে গেছেন। সেই পথ ধরেই আধুনিক যুগে গণিতবিদ এবং প্রযুক্তিবিদদের সহায়তায় যুক্তিবিদ্যা একটি সমকালীন রূপ লাভ করেছে। এখানে আমরা অভিজ্ঞতামূলক আরোহ পদ্ধতির ব্যাপক ব্যবহার লক্ষ্য করি, যার ফলশ্রুতিতে বর্তমান সময়ে যুক্তিবিদ্যার অনেক নতুন নতুন শাখার উদ্ভব হয়েছে, যেমন প্রযুক্তিগত যুক্তিবিদ্যা, গাণিতিক যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা ইত্যাদি। আমরা দেখলাম যুক্তিবিদ্যার স্বাভাবিক ধারণা বা যুক্তিবিদ্যা বলতে আমরা আসলে কি বুঝছি সেই সম্বন্ধে একটি খসড়া ধারণা। আমরা দেখলাম আজকের ক্লাসে যুক্তিবিদ্যার গতিধারা বা যুক্তিবিদ্যার ইতিহাসের ক্রমবিকাশ। এর ভিত্তিতে আমরা আগামী ক্লাসে অর্থাৎ আমাদের পরবর্তী আলোচনা হবে যুক্তিবিদ্যার স্বরূপ বা নেচার অফ লজিক নিয়ে। তোমাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমরা প্রয়োজনীয় উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের ক্লাসটি কেমন লাগলো সে বিষয়ে তোমরা আলোচনা করতে পারো। তোমরা তোমাদের বইয়ের সাহায্য নাও, ধীরে ধীরে বিষয়টিকে বোঝার চেষ্টা করো। আশা করছি অনেকটাই তোমাদের কাছে স্পষ্ট হবে। তবে এ পর্যন্তই থাক। ধন্যবাদ তোমাদের সবাইকে।